আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনার্স পরীক্ষার রেজাল্ট কে না ভালো করতে চায়? সবাই ভালো করতে চায়। রেজাল্ট তো এমনি ভালো হয় না। এর জন্য কিছু বিষয় মেইনটেইন করতে হয়। আর এরকম ২২ টা বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। একদমই নতুন সিলেবাসের শিক্ষার্থীদের জন্য। যারা ফার্স্ট ক্লাস, এ প্লাস, টপ ক্লাস রেজাল্ট করতে চান, শুধুমাত্র তাদের জন্য। বাকিরা সবাই স্কিপ করতে পারেন। যেহেতু ২২ টা পয়েন্ট, তাই এগুলো আলোচনা করতে একটু সময় লাগবে। আপনাদের ধৈর্য অবশ্যই লাগবে। তার আগে কে কোন জেলা থেকে শুনছেন এবং আপনারা নেক্সট কোন টপিকে ভিডিও চান, কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সবার প্রথমে হচ্ছে পরীক্ষা সম্পর্কে আপনার ধারণা লাগবে। যেহেতু আপনারা নতুন সিলেবাসের শিক্ষার্থী, সো আপনাদের এবার থেকে নতুন নিয়মে, নতুন পদ্ধতিতে আপনাদের পরীক্ষা হবে। যেমন করে আপনারা এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিয়েছিলেন, যেমন করে আপনারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিয়েছিলেন, ঠিক একইভাবে আপনাদের অনার্সের পরীক্ষা হবে। তবে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা একবার পরীক্ষা দিয়েই আপনি পাস করে বের হয়ে ফেলতে পারছেন। কিন্তু অনার্স পরীক্ষা একবার না, ৪ বার বোর্ড এক্সাম হবে। ফার্স্ট ইয়ারে মানে ১ বছর পর একবার, ২ বছর পর আরেকবার, ৩ বছর পর আরেকবার, ৪ বছর পর আরেকবার। অর্থাৎ টোটাল অনার্স কমপ্লিট করতে ৪ বার বোর্ড এক্সাম দিতে হবে এবং সবগুলো এক্সামেই আপনাকে পাস করতে হবে। তো এটা হচ্ছে পরীক্ষা সম্পর্কে সাধারণ ওভারঅল বেসিক ধারণা। যেমন করে বোর্ড এক্সাম হয়েছে এসএসসি, এইচএসসি, ঠিক একইভাবে অনার্সেরও বার্ষিক পরীক্ষাগুলো বোর্ড এক্সাম হবে। বুঝতে পেরেছেন? এবং এইগুলো বোর্ডের খাতা যেভাবে এসএসসি, এইচএসসি তে কেটেছিল একইভাবে কাটা হবে। আবার এই অনার্সের খাতাগুলো ২ জন শিক্ষক কাটে। অর্থাৎ আপনার কিন্তু এখানে ৮০ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে। ৮০ নাম্বারের খাতা ২ জন কাটবে। একজন মনে করেন আপনাকে ৬০ দিল, আরেকজন মনে করেন ৫০ দিছে। তাহলে আপনি নাম্বার পাবেন ৫৫। কারণ এই ২টা নাম্বার যোগ করে ২ দিয়ে ভাগ করলে যত হয় ততই আপনি পাবেন। আর এইবার থেকে এই নিয়মটা মাস্ট বি কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যেও এই নিয়মটা ছিল কিন্তু কার্যকর সম্পূর্ণভাবে হয়নি। এবারে মাস্ট হয়ে যাবে। কারণ এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো নিয়মেই কড়াকড়ি আলোচনা করা হয়েছে যেন এগুলো পালন করা হয়। ১ নাম্বার। নাম্বার ২, আপনার পরীক্ষা কিন্তু ৪ ঘন্টার হবে, 4 আওয়ার্স, এবং ৮০ মার্কের আপনি অ্যান্সার করবেন। সো ৪ ঘন্টায় আপনি কত পেজ লিখতে পারেন এটা আগে থেকেই ধারণা করে রাখতে হবে। না হলে পরীক্ষার হলে প্রবলেম ফেস করবেন। সো মিনিমাম বেসিক ৩২ পেজ আপনাদের জন্য লেখা মাস্ট। ৩২ পেজের কম আপনি যত ভালোভাবেই লেখেন না কেন ভালো নাম্বার পাবেন না। ৩২ থেকে ৩৩ এগুলো হচ্ছে মিনিমাম এবং সবচেয়ে সুইটেবল নাম্বার। আপনি এতগুলো পেজ লিখতে পারেন ৪ ঘন্টায় সম্পূর্ণ খাতাটাতে। আরো যদি বেশি লিখতে পারেন তাহলে আপনার জন্য অ্যাডভান্টেজ। না লিখতে পারলে কমপক্ষে ৩২-৩৩ পেজ যেন লিখতে পারেন পুরো খাতাটাতেই। এতটুকু আপনার লেখার ক্যাপাসিটি লাগবে। আরো অনেকগুলো বিষয় রয়েছে যেমন খাতার দৈর্ঘ্য, প্রস্থ এবং মার্জিন। দেখেন অনার্স পরীক্ষার খাতাটা অনেক বড় হয়ে যাবে, লম্বা, অনেক লম্বা। প্রায় এইদিকে মানে দৈর্ঘ্য খাতার লম্বা পাশে আপনি যদি স্কেল দিয়ে মাপ দিতে চান তাহলে ১১ ইঞ্চি থেকে ১২ ইঞ্চির মতো লম্বা দেওয়া হয়। তারা কিন্তু অনেক বড় খাতা দেয়। এই যে স্কেলটা আছে না, স্কেলের প্রায় এই যে ১২ ইঞ্চি পর্যন্ত এখানে দাগ দেওয়া আছে। ১২ ইঞ্চি বা ১১.৫ বা ১১ এত বড় দেয়। আর প্রস্থ যেটা এই পাশে সেটা আপনার ৯ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত দেয়। তো অনেক বিশাল খাতা হয়ে যাবে। তো আপনারা বড় খাতায় লেখার প্র্যাকটিস করবেন অথবা নিজের খাতায় মার্জিন ছাড়াই লেখার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সো খাতাগুলো অনেক বড় দেওয়া হবে। ২ নম্বর হচ্ছে খাতাগুলোর ভিতরে কতগুলো লাইন শব্দ লিখলে এবং কতগুলো শব্দ লিখলে ওটা সুইটেবল হবে। মানে অত ঘনও না, অত পাতলাও না। আপনারা এই খাতার ভিতরে মনে করেন এটা একটা পেজের ভিতরে এভাবে সরাসরি লাইন ১, ২, ৩, ৪ এভাবে যদি ১৮ থেকে ২১ টা লাইন লেখেন তাহলে ঠিক আছে। যদি ১৮ কম লাইন নিয়ে আপনার পৃষ্ঠা ভরাট হয়ে যায়, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার লেখা পাতলা হয়েছে, আপনাকে এটা ঘন করতে হবে। আর যদি ২১ টা লাইনের বেশি হয়ে যায় তাহলে মনে করবেন অযথাই আপনি অনেক বেশি ঘন করে লিখতেছেন বা ছোট করে লিখতেছেন। আপনি আরেকটু বড় করে অথবা একটু পাতলা করে লিখতে পারেন। তো ১৮ থেকে ২১ হচ্ছে লাইনের সংখ্যা। আর প্রত্যেকটা লাইনে কতগুলো শব্দ থাকবে? প্রত্যেকটা লাইনে মিনিমাম ৪ টা শব্দ থাকবে। সর্বোচ্চ আপনি যতগুলো দিতে পারেন বা ধরাইতে পারেন। ৭ টার বেশি লেখাটা ঠিক না। সো ৪ থেকে ৭ এর মধ্যে থাকবে, কারণ এতগুলো না থাকলে আপনার খাতাটা অসম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো ১ নম্বরে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে মিনিমাম ধারণা পেলেন। মোট পেজ কত লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। তবে কমপক্ষে ৩২-৩৩ লিখতে হবে সম্পূর্ণ খাতাতেই। আগে থেকেই টার্গেট করে যাবেন। দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে বলা হয়ে গেছে। দৈর্ঘ্য হবে ১১ থেকে ১২ ইঞ্চি, প্রস্থ হবে ৯ থেকে ১০ ইঞ্চি। মানে একটু ভেরিয়েন্ট হয়ে যায়, তবে ১১-১২ র মধ্যেই হবে, ৯-১০ এর মধ্যেই হবে। লাইন শব্দ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। এখন হচ্ছে পূর্ণমান। দেখেন অনার্স পরীক্ষার খাতায় আপনাকে ৮০ নম্বরের প্রশ্ন দেওয়া হবে। অনার্স পরীক্ষার খাতায় আপনাকে ৮০ নম্বরের প্রশ্ন দেওয়া হবে। আমি যদি আপনাদের একটা নমুনা প্রশ্ন দেখাই তাহলে আপনারা এই বিষয়ে আরো ক্লিয়ার ধারণা পাবেন। এই যে আমার এখানে দেখেন আমার এখানে একটা নমুনা প্রশ্নের সেট আছে। দেখেন এখানে যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি বিশেষ দ্রষ্টব্য এই রেখাটা থাকে তাহলে এটার ব্যাখ্যা আমি একটু পরে আপনাদের করে দেব। ৪ ঘন্টা সময় ৮০ নাম্বারের জন্য আপনি অ্যান্সার করবেন। আমি যেকোনো একটা সাবজেক্ট দিয়ে দিয়েছি। সবগুলো সাবজেক্টে একই রকম, শুধু প্রশ্নগুলো আলাদা হবে। সো প্রশ্ন এভাবে হতে পারে। সো আপনার ৮০ নাম্বারে আপনি কিভাবে অ্যান্সার করবেন সেই সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। একটা প্রশ্নেই ২টা প্রশ্নে অথবা ৩টা প্রশ্নে দিতে পারে। মানে একটা প্রশ্নকে ৩ ভাগ করতে পারে, ২ ভাগও করতে পারে, ১ ভাবেও করতে পারে। মনে করেন কথার কথা যে অর্থনীতি কাকে বলে? তো এই একটা প্রশ্নেই আপনাকে ১০ নাম্বার দিয়ে দিতে পারে। অথবা এই একটা প্রশ্নকে ২ ভাবে প্রশ্ন করতে পারে যে অর্থনীতি কাকে বলে? ওখানে ৩ নাম্বার দিয়ে দিল। অর্থনীতির হচ্ছে আ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখানে আবার ৭ নাম্বার দিয়ে দিল। এমনও হতে পারে, বা ৫ করে দিল। অথবা আরেকটা দিতে পারে যে অর্থনীতির প্রকারভেদগুলো আলোচনা করো। এভাবে একটা প্রশ্নকে ৩ ভাবে দিতে পারে। সো যেভাবেই হোক না কেন একটা মেইন কোয়েশ্চেনের জন্য আপনার ১০ নাম্বার থাকবে। এরকম ১২ টা প্রশ্ন দেওয়া থাকবে, ৮ টা প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন বা করবেন। ঠিক আছে? অর্থাৎ ১২০ নাম্বার সাপ্লাই দেওয়া হবে, যার মধ্যে ৮০ উত্তর করতে পারবেন। এই ৮০ এর মধ্যে ৬৪ নাম্বার পেলে হচ্ছে এ প্লাস, আর এই ৮০ এর মধ্যে ৩২ নাম্বার পেলেও পাস। বুঝতে পেরেছেন? আপনার টোটাল কোয়েশ্চেনটাতে ১২০ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে, যার মধ্যে ৮০ নাম্বার উত্তর করতে পারবেন, যার মধ্যে ৬৪ নাম্বারে এ প্লাস, যার মধ্যে ৩২ নাম্বারে পাস। ঠিক আছে? এখন
প্রশ্নের জন্য মানে কোন প্রশ্নের জন্য কত পেজ লিখবেন। এখন প্রশ্ন যেহেতু আপনাদের বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন মানে বিভিন্নভাবেই হতে পারে। সো এটার জন্য আমি একটা রাফ অ্যান্সার দিয়ে দিচ্ছি যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। মনে করেন প্রশ্নের জন্য 1 নাম্বার বরাদ্দ দিছি। কোন প্রশ্নের জন্য কত নাম্বার বরাদ্দ দিবে সেটা কিন্তু আবার সাইডে লেখা থাকে। আর যদি লেখা না থাকে তাহলে মনে করে নিবেন যে সমান। তো মনে করেন যে একটা প্রশ্নের জন্য 1 নাম্বার বরাদ্দ দিছি। দিয়ে আরেকটা প্রশ্ন 9 নাম্বার দিছে বা বাকি 2টা প্রশ্ন মিলে 9 নাম্বার দিছে। তো 1 নাম্বার প্রশ্নের জন্য আপনারা 1 লাইনে উত্তর দিবেন। বুঝতে পেরেছেন? সাধারণত 1 নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে কোনো একটা বেসিক সংজ্ঞা জাতীয় প্রশ্ন করে থাকে যে অমুকটা কাকে বলে, যেমন যোগান কাকে বলে। 1 লাইনে উত্তর দিয়ে দিবেন, শেষ। অথবা চাইলে আধা পেজ বা 0.5 পেজ লিখবেন, এর বেশি লেখার দরকার নাই। অর্থাৎ আপনার 0.2 পেজ থেকে 0.5 পেজ, অর্থাৎ 1 লাইন থেকে আধা পেজ পর্যন্ত। পেজ বলতে দেখেন এইখানে যে দেখেন এটা হচ্ছে 286 পেজ। এই 286 পেজের ভিতরে যা আছে এই সম্পূর্ণটাকে একটা পেজ বলে, আর একটা পাতা মিলে 2টা পেজ হয়। মানে 2টা পেজ মিলে একটা পাতা হয়। তো 1 নাম্বার যদি প্রশ্ন থাকে, 1 নাম্বার প্রশ্নের জন্য 0.2 পেজ থেকে 0.5 পেজ সর্বোচ্চ লিখবেন। এর থেকে বেশি লিখলে টাইম মেইনটেইন করতে পারবেন না। এখন একটা প্রশ্নের জন্য যদি 2 নাম্বার থাকে, সেক্ষেত্রে 2 নাম্বারের জন্য 0.5 পেজ থেকে সর্বোচ্চ 1 পেজ লিখবেন। 0.5 পেজ থেকে সর্বোচ্চ 1 পেজ লিখবেন। 1 পেজ লিখতে গেলে কিন্তু এত সহজে সময় মেইনটেইন করতে পারবেন না। 1 পেজের উপরে লিখলে তো বাকি প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন না। যদি একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকে, একটা প্রশ্নের জন্য যদি 3 নাম্বার থাকে, তাহলে 1 পেজ থেকে আপনারা সর্বোচ্চ 2 পেজ লিখবেন। আর আচ্ছা আমি স্ট্যান্ডার্ড বলি। 1 নাম্বারের জন্য স্ট্যান্ডার্ড 2টাই, 0.2 পেজ এবং 0.5 পেজ 2টাই স্ট্যান্ডার্ড। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি বলে যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করো, এটা তো 1 লাইনে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে 0.5 পেজ যথেষ্ট। 2 নাম্বারের জন্য আধা পেজ থেকে 1 পেজ যথেষ্ট। স্ট্যান্ডার্ড হচ্ছে 1 পেজ। আপনারা 1.5 পেজও লিখতে পারেন, তবে যদি না কভার করতে পারেন সেই ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার দরকার নাই। 3 নাম্বারের জন্য 1 পেজ থেকে 2 পেজ, স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5 পেজ, মানে 1.5 পেজ। 4 নাম্বার প্রশ্নের জন্য কত পেজ? 4 নাম্বার প্রশ্নের জন্য আপনারা মিনিমাম 2 পেজ লিখবেন, সর্বোচ্চ 3 পেজ লিখবেন। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে 2 পেজ। এখন যদি একটা প্রশ্নে 5 নাম্বার থাকে, একটা কোয়েশ্চেনে যদি 5 নাম্বার থাকে, 5 নাম্বারের জন্য আপনারা 3 পেজ লিখবেন, সর্বোচ্চ 4 পেজ লিখবেন। স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পেজ। এখন যদি একটা প্রশ্নের জন্য 6 নাম্বার থাকে, একটা প্রশ্নের জন্য যদি 6 নাম্বার থাকে, তাহলে 3 পেজ থেকে সর্বোচ্চ 5 পেজ লিখবেন। স্ট্যান্ডার্ড 6 নাম্বারের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পেজ। 3 পেজই 5 নাম্বার এবং 6 নাম্বার উভয়ের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পেজ। তবে 6 নাম্বারের জন্য 3.5 পেজও স্ট্যান্ডার্ড, মানে এটা লিখলে সেফ জোনে থাকবে সবচেয়ে। তবে 3 পেজ লিখলে সমস্যা নাই। আর এখানে যে মিনিমাম দিলাম, মিনিমামটা তো অবশ্যই ফলো করতে হবে। এখন যদি একটা প্রশ্নে 7 নাম্বার থাকে, একটা প্রশ্নে 7 নাম্বার যদি থাকে, 7 নাম্বারের জন্য 4 পেজ থেকে 6 পেজ। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে 4 পেজ। স্ট্যান্ডার্ড কত? 4 পেজ। একটা প্রশ্নের জন্য যদি 8 নাম্বার থাকে, 8 নাম্বার থাকলে 5 থেকে হচ্ছে 6 পেজটা স্ট্যান্ডার্ড। 8 নাম্বারের জন্য হচ্ছে 4 পেজ স্ট্যান্ডার্ড এবং 4.5 পেজও স্ট্যান্ডার্ড। একটা প্রশ্নের জন্য যদি 9 নাম্বার থাকে, তাহলে 6 থেকে 7 পেজ আপনাদের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো আপনারা 5 পেজ এটাও স্ট্যান্ডার্ড এবং 5.5 পেজ এটাও স্ট্যান্ডার্ড, মাঝামাঝি। আর একটা প্রশ্নেই যদি 10 নাম্বার থাকে, একটা প্রশ্নেই যদি 10 নাম্বার থাকে, তাহলে আপনাদের এটাও 6 থেকে 8 পেজ লিখতে পারেন। একটা প্রশ্নে 10 নাম্বার থাকলে 6 থেকে 8 পেজ লিখতে পারেন। তবে স্ট্যান্ডার্ড মিনিমাম লেখা ভালো যেটা, সেটা হচ্ছে 5 পেজ। এখন একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে 7 থেকে 10 নাম্বার পর্যন্ত যত নাম্বারই হোক না কেন, মিনিমাম 7 থেকে 10 যত নাম্বারই হোক না কেন, আপনারা 8 থেকে 10 আর কি, 8 থেকে 10 যতই হোক না কেন, আপনি যদি 4 পেজও লেখেন, 4 পেজও লেখেন তাও হয়ে যাবে, যদি প্রাসঙ্গিক লিখতে পারেন। এর নিচে নামলে সমস্যা, এর নিচে নামলে সমস্যা। তবে এটা টেকনিক্যাল উত্তর এবং অঙ্কের উত্তরের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে না। এরপরে 7 নাম্বার হচ্ছে প্রাসঙ্গিকতা। অবশ্যই আপনাদের প্রাসঙ্গিক উত্তর করতে হবে। প্রাসঙ্গিক মানে প্রশ্নে যা চাইছে উত্তরও তাই দিতে হবে। প্রশ্নে যদি গরু রচনা চাই, আপনারা গরু রচনা লিখতে যায় আবার আমাদের গ্রাম লিখে ফেলেন না। হ্যাঁ, তো প্রাসঙ্গিকতা মাস্ট বি, আপনাদের খেয়াল রাখতে হবে। 8 নাম্বার হচ্ছে ধারাবাহিকতা, যেটা আপনাকে আমি বললাম। ধারাবাহিকতা মানে এইটা যদি প্রশ্নে লেখা থাকে যে প্রতিটি প্রশ্নের উত্তরে ধারাবাহিকভাবে লিখতে হবে। ধারাবাহিক মানে হচ্ছে উপর থেকে নিচে। ধারাবাহিক মানে কি? উপর থেকে নিচে। মনে করেন 1 নম্বর প্রশ্নের উত্তর লিখছেন, গুড। 3 নম্বর প্রশ্নের উত্তর লিখছেন, ভেরি গুড। 5 নম্বর প্রশ্নের উত্তর লিখছেন, আরো ভেরি গুড। 6 নম্বর লিখছেন, 8 নম্বর লিখছেন, 9 নম্বর লিখছেন, 12 নম্বর লিখছেন। এইভাবে 8টা প্রশ্নের অ্যান্সার করছেন, গুড। এটা ধারাবাহিকতা বজায় থাকছে। এখন মনে করেন যে সবার প্রথমে 1 নম্বর লিখছেন, গুড, সমস্যা নাই। এরপরে লিখতে গেছেন 7 নম্বর, 7 নম্বর লিখে আবার 2 নম্বর মানে চলে আসছেন। 2 নম্বর থেকে আর মনে করেন 10 নম্বর চলে আসছেন, 10 থেকে আবার হচ্ছে 6 নম্বর চলে আসছেন। এইটা ধারাবাহিকতা হইল না। এখন ধারাবাহিক না হলে কি হবে? সাধারণ নিয়ম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে উত্তর করবেন ততক্ষণ পর্যন্ত নাম্বার পাবেন, এরপরে আর নাম্বার পাবেন না। তবে সাধারণত শিক্ষকরা এতটাও নির্দয় হয় না, আপনাদের নাম্বার দিয়ে দেয়। সেটা শিক্ষকদের মহানুভবতা আর আপনাদের জন্য সুযোগ, কিন্তু ধারাবাহিকতাটা অবশ্যই বজায় রাখবেন। এখন ধারাবাহিকতা যদি বজায় না রাখতে পারেন, বা ধারাবাহিকতা কিভাবে বজায় রাখবেন এটা যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটা ট্রিক্স খাটাবেন। সবার প্রথমে সম্পূর্ণ প্রশ্নটা পড়বেন, এখান থেকে কোন 8টা প্রশ্ন আপনার উত্তর দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা আপনারা কি করবেন, এভাবে ফোটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো দিয়ে আপনি সেইভাবে উত্তর করার চেষ্টা করবেন। আর না হলে যদি এত কিছু না পারেন, এত কিছু বুঝতে না পারেন, তাহলে প্রতিটা প্রশ্নের জন্য প্রতি 10 নম্বরের জন্য আর কি বলছি, প্রতিটা প্রশ্নের জন্য কমপক্ষে আর কি আপনার হাতে লেখা স্লো হলে 4 পেজ অথবা সর্বোচ্চ 5 পেজ পর্যন্ত
কি করতে পারেন, ফাঁকা রেখে দিবেন। মনে করেন ১ নম্বর প্রশ্নের উত্তরটা পারতেও পারেন, নাও পারতে পারেন। হ্যাঁ, সমস্যা নাই। ১ নম্বরের জন্য ৪ পেজ অথবা ৫ পেজ আপনি খালি রেখে ২ নম্বরটা শুরু করেন। মনে করেন ১, ২, ৩, ৪ এই ৪ টা প্রশ্নই আপনি পারবেন না। কিন্তু পরবর্তীতে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু বাকি ৮ টা দেওয়ার সুযোগ আছে, তাহলে বাকি ৮ টার মধ্যে দিতে পারলে দিবেন। না হলে কি করবেন, প্রথম ৪ টার জন্য ৪, ৪ 16 পেজ খালি রেখে দিয়ে ১৭ নম্বর পেজ থেকে বা ৪, ৫ 20 পেজ খালি রেখে দিয়ে ২১ নম্বর পেজ থেকে লেখা শুরু করে দিবেন, শেষ। এখন বলতে পারেন, স্যার যদি মনে করেন প্রথম প্রশ্নটা না লিখি, তো এটা প্রথম যে ৪ টা পেজ খালি থাকবে, তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। জাস্ট পেজটা এভাবে কেটে দিবেন, দিয়ে ছোট করে পেজ টার্ন ওভার এটা লিখে দিবেন, শেষ। কি করে দিবেন? পেজ টার্ন ওভার। আচ্ছা, কাটবেন কিভাবে? এটা অনেকে কাটতে পারে না। এই যে কোণা থেকে এই পাশে একটা দিবেন টান, কোণা থেকে এই পাশে একটা টান দিবেন। ঠিক আছে? টান দেওয়ার পর কি করবেন? এইখানে উপরে, মার্জিনের উপরে না কিন্তু, মার্জিনের নিচে, আমি এখানে লেখার শুরুতে লিখতেছি। এখানে লিখে দিবেন পেজ টার্ন ওভার, PTO, অথবা সবার নিচে লিখে দিবেন পেজ টার্ন ওভার। মাঝখানে লিখবেন, আমার এখানে লেখা আছে সেজন্য আমি লিখলাম না। তো এইভাবে আপনারা সুন্দর করে লিখে দিবেন। এরপরে ধারাবাহিকতা বজায় রাখবেন, প্রাসঙ্গিক উত্তর করবেন, সব ঠিক আছে। এখন ভূমিকা উপসংহার যদি লেখেন, তাহলে উত্তরের ক্ষেত্রে নাম্বার বৃদ্ধি পাবে, কারণ ভূমিকা উপসংহার দেখলে শিক্ষকরা খুশি হয়। ভূমিকা উপসংহার মাঝখানে যদি পয়েন্ট অ্যাটাচ করতে পারেন, সেগুলো অ্যাটাচ করে নেবেন। এরপর বানান এবং হাতের লেখা। আপনারা এখন আর ছোট শিক্ষার্থী না, যদি শিশু না যে ফিটার খাচ্ছেন। এখন আপনারা অনার্সের শিক্ষার্থী, মানে অনার্স মানে হচ্ছে সম্মান। তো সম্মান শ্রেণীতে পড়েন, অবশ্যই হাতের লেখার বানান ঠিক রাখতে হবে, এবং হাতের লেখা যেন ন্যূনতম হয়। আপনার হাতের লেখা অন্য কেউ পড়তে পারে সবলীলভাবে, এত ভালো হাতের লেখা লিখতে হবে, অন্যথায় আপনি ভালো নাম্বার পাবেন না। আপনার হাতের লেখা ভালো কি খারাপ সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার ২ টা উপায় আছে। ১ নাম্বার, আপনি আপনার হাতের লেখা অন্য কাউকে পড়তে দেন, সে যদি সবলীলভাবে পড়তে পারে, তাহলে আপনার হাতের লেখা ভালো, মানে চলবে। অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি ৮-১০ টা পেজ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেন, দেখে আমি বলবো যে আপনার হাতের লেখা চলবে কি চলবে না। এরপর হচ্ছে ভার্সন। অনেকেই ভার্সন কনফিউশনে থাকে। অনার্সের কিছু সাবজেক্ট আছে যেগুলো বাংলা ভার্সনে লেখা যায়, ইংরেজি ভার্সনেও লেখা যায়। কিছু সাবজেক্ট আছে যেগুলো শুধুমাত্র ইংরেজি ভার্সনেই লেখা যায়, বাংলা ভার্সনে লেখা যায় না। সো যেগুলো বাংলা ইংরেজি উভয় ভার্সনে লেখা যায়, সেটা তো আপনি ইচ্ছামতো যেকোনো একটা ভার্সন ব্যবহার করতে পারবেন। আর যেটা শুধুমাত্র ইংরেজি ভার্সনে অ্যান্সার করা যায়, সেটা ইংরেজিতেই লিখবেন। এখন এই প্রথম অংশটাতে আপনার একটা ছোট্ট কারেকশন করে দিই। যদি বাংলা ভার্সনে প্রশ্নের উত্তর লেখা শুরু করেন, তাহলে পুরো খাতাটাই বাংলা ভার্সনেই শেষ করতে হবে। যদি ইংরেজি ভার্সনে প্রশ্নের উত্তর লেখা শুরু করেন, পুরো খাতাটাই ইংরেজি ভার্সনেই লেখা শেষ করতে হবে। মাঝখানে একই খাতার ভিতরে ভার্সন চেঞ্জ করতে পারবেন না। একই পরীক্ষায় ভার্সন চেঞ্জ করা যাবে না। মানে একটা পরীক্ষায়, মনে করেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই পরীক্ষা দিবেন, যদি বাংলা ভার্সনে লেখেন বাংলা, ইংরেজি ভার্সনে ইংরেজি। যদি ব্যবসায় গণিত পরীক্ষা দেন, কথার কথা বলতেছি, যদি বাংলা ভার্সনে লেখেন বাংলা, যদি ইংরেজি ভার্সনে লেখেন ইংরেজি। যে কোনো একটা পরীক্ষায় ভার্সন চেঞ্জ করতে পারবেন না। টেকনিক্যাল পরীক্ষাগুলো বাদ দিয়ে কিছু পারবেন, আর সেটা আমি পরবর্তীতে আপনাদের আলোচনা করে দেবো। এরপর 12 নম্বর হচ্ছে ওয়েমার। ওয়েমার ঠিকভাবে লিখবেন। আপনাদের পরীক্ষার হলে যে ওয়েমারটা দিবে, সেটা হচ্ছে এই যে এইটা, একদম সেম টু সেম। তো ওয়েমারের শুরুতে সবগুলো বড় হাতের অক্ষরে আপনাকে নাম লিখতে হবে, পরীক্ষার কোড লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, পত্র কোড লিখতে হবে। আপনার কাজ হচ্ছে ১, ২, ৩, ৪ এবং ৫। ওয়েমারে আপনার ৫টা কাজ। তার মধ্যে শুধু রোল নাম্বার, শুধু রেজিস্ট্রেশন নাম্বার ঠিক হলেই রেজাল্ট চলে আসবে। যাদের রোল নাম্বারে কোনো ভুল হয়নি, তাদের নিশ্চিত থাকেন যে পরীক্ষা কোড, রেজিস্ট্রেশন নাম্বার, পত্র কোড না লিখলেও রেজাল্ট চলে আসবে। কারণ অনার্সের রেজাল্টটাই তৈরি করা হয় শুধু রোল দিয়ে। এখন যাদের রোল নাম্বারে উপরে কাটাকাটি হয়েছে, বৃত্ত ভরাটি প্রবলেম হয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখা হয়। সো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক হলেও কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে, চিন্তার কোনো কারণ থাকবে না। ঠিক আছে? আর এই দুইটাই যদি ভুল যায়, সেক্ষেত্রে তো সেটা আপিল করতে হবে। তবে রেজাল্ট হচ্ছে ফেল আসলে আসার সম্ভাবনা নাই, ভালো লিখলে অ্যাবসেন্ট আসতে পারে। সেক্ষেত্রে পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করলে সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে ৩ নম্বর হচ্ছে হাজিরা। হাজিরা খাতায় অনেকে সই করে না। যদি হাজিরা খাতায় সই না করেন, তাহলে অবশ্যই সই করে নেবেন। হাজিরা খাতায় সই না করলে ভেজাল হয়ে যায়। সই শুধু না, স্ক্যান হবে আপনাদের। হ্যাঁ, হাজিরা খাতায় কি হবে? স্ক্যান হবে। স্ক্যান এবং সই দুইটাই করে নেবেন। না করলেও তেমন কোনো সমস্যা নাই, পরীক্ষা দিলে রেজাল্ট চলে আসবে। তবে এটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার রেজাল্ট এখানে অ্যাবসেন্ট চলে আসতে পারে। তখন আপনাদের অ্যাবসেন্ট আসলে কি করতে হয়? পুনরায় মনে করেন পরবর্তী কাজগুলো জটিল হয়ে যায়। রেজাল্ট আসবে, পরীক্ষা দিয়ে থাকলে অবশ্যই রেজাল্ট আসবে, তবে পরবর্তী ঝামেলাগুলো এড়ানোর জন্য হাজিরা খাতায় সই করেছেন কিনা এবং আপনার এডমিট রেজিস্ট্রেশন স্ক্যান করা হয়েছে কিনা, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। 14 নম্বর হচ্ছে সিগনেচার। এই যে পরীক্ষার এই ওয়েমারের সাইডে সিগনেচার করে, খাতার পিছনে সিগনেচার হয়, হ্যাঁ, লুজ শিটে সিগনেচার হয়। এই ৩টা সিগনেচার দেওয়া হয়েছে কিনা আপনারা মনে রাখবেন। ওয়েমার শিটে সিগনেচার হয়, খাতার পিছনে লুজ নিলে সিগনেচার হয়, এবং লুজ শিটে সিগনেচার হয়। ঠিক আছে? সো এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এরপরে 15 নম্বর, লুজ শিটের নাম্বার না লিখলে হবে কিনা। সাধারণত লুজ শিটের নাম্বার কেউ পড়ে দেখে না। যদি আপনি লুজ শিটের নাম্বার লিখতে ভুলে যান, সাইন নিতে ভুলে যান, নাম্বার তুলতে ভুলে যান, তেমন সমস্যা হবে না, ওটা হিসেবে চলে আসবে। তবে চলে না আসতেও পারে, তবে আসার সম্ভাবনা 99%। মানে লুজ শিটের আপনার নাম্বার কে দেখতে যাবে? এত খাতা কাটার সময় পায় না, আপনার লুজ শিটের নাম্বার দেখতে যাবে। মোটামুটি 15 পর্যন্ত ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে 16 নম্বর, কালার পেন ইউজ করতে পারবেন কিনা। লাল বা লাল জাতীয়, হলুদ বা হলুদ জাতীয় কালার পেন বাদ দিয়ে সব ধরনের কালার পেন ব্যবহার করতে পারবেন। সাদা ও বাদ দিয়ে, সাদা, লাল, লাল জাতীয়, হলুদ, হলুদ জাতীয়। বুঝতে পেরেছেন? এখন লাল জাতীয় কোনটা? লাল জাতীয়র মধ্যে রয়েছে কি? লাল, গোলাপি, ইটালিক, এই কালারগুলো বাদ দিয়ে, লাল বা লাল জাতীয় কলম বাদ দিয়ে, কালার পেন বাদ দিয়ে, হলুদ বা হলুদ জাতীয় কালার পেন বাদ দিয়ে, সাদা বা সাদা জাতীয় কালার পেন বাদ দিয়ে, বাকি যে কোনো রঙের কলম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। পেন্সিল না ব্যবহার করাই ভালো, কারণ পেন্সিল ব্যবহার করলে লেখাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে লেখা উঠবে না, সেক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে পারেন। আর পরীক্ষাতে যাদের গ্রাফ এবং টেবিল প্রয়োজন, তারা পরীক্ষা হলে ঢোকার সাথে সাথেই, প্রশ্ন পাওয়ার সাথে সাথে গ্রাফ চেয়ে নেবেন, কারণ গ্রাফ আনতে অনেক সময় দেরি হয়ে যায়। আর যদি স্পেশাল টেবিল আপনাদের নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যেমন
প্রিন্সিপালস অফ ফিন্যান্সে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে স্পেশাল কিছু টেবিল থাকে যেগুলো নিয়ে যেতে হয় পর্যায় সারণীর মতো। তো সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন, তবে আগে শিক্ষককে সেই টেবিলটা দেখায় নেবেন, ঠিক আছে? এরপরে সময় ব্যবস্থাপনা এবং ঘড়ি। অবশ্যই আপনারা ডিজিটাল ঘড়ি ব্যবহার করবেন পরীক্ষার হলে, যেন খুব সহজেই টাইম দেখতে পারেন। এই যে দেখেন, এটা আমার ডিজিটাল ঘড়ি, একদম টাইম দেখাটা খুবই সহজ। এই টাইপের ঘড়ি ব্যবহার করবেন যেন টাইম দেখতে সহজ বোধ করেন। অ্যানালগ ঘড়ি যেগুলোতে কাটা ঘোরে সেই ঘড়িগুলো ইউজ করবেন না, কারণ সেখানে সময় ব্যবস্থাপনাটা ঠিক হবে না। আর কোন প্রশ্নের উত্তর কত সময় ধরে লিখবেন সেটা অবশ্যই আপনারা মেইনটেইন করে নেবেন। যেহেতু আপনার 80 মার্কের পরীক্ষা, সময় হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা মানে 4 6 24 240 মিনিট সময় পাবেন 80 মার্কের জন্য। সেক্ষেত্রে 3 6 18 প্রতি মার্কের জন্য 3 নাম্বার, এবং একটা প্রশ্ন 10 মার্কের জন্য সর্বোচ্চ আধা ঘন্টা বা 30 মিনিট সময় ব্যবহার করে আপনারা উত্তর করবেন। এর থেকে বেশি সময় দিতে চাইলে একটা প্রশ্নের উত্তর লিখতে চাইলে আরেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবেন না। তাই সময় ব্যবস্থাপনাটা আপনারা ঠিক রাখবেন। 19 নাম্বার হচ্ছে পরীক্ষার আগে খাওয়া। পরীক্ষার 2 ঘন্টা আগে ভারী কোনো কিছু খাবার খাবেন না। চা নাস্তা খাইলে খাইতে পারেন, না খাইলে যদি চলে তাহলে না খেয়েই থাকবেন। কারণ পরীক্ষার আগে খাইলে পরীক্ষার হলে দেখবেন যে অনেক পড়া জিনিসও মনে থাকতেছে না। তো এই বিষয়টা যেন, এই ঘটনাটা যেন না ঘটে, তাই পরীক্ষার আগে খাওয়া দাওয়া বন্ধ রাখার চেষ্টা করবেন। চকলেট, মিল্ক ক্যান্ডি এগুলো খাওয়ার চেষ্টা করবেন না। আর পরীক্ষা লেখার শেষে একটু রিভাইজ করে নেবেন, অ্যাটলিস্ট 2 মিনিট রিভাইজ করে নেবেন। রিভাইজ করাটা খুবই উপকারী, কারণ এখানে বেশ কিছু টেকনিক্যাল পয়েন্ট ছাড়া যেতে পারে, যেহেতু এটা আপনাদের জীবনের প্রথম পরীক্ষা অনার্সের। সো আপনারা রিভিশন করে নেবেন। শুধু এটা না, আর আপনি যা পড়েছেন পরীক্ষার আগের দিন ওইগুলো সব রিভিশন করবেন। পরীক্ষার আগের দিন নতুন করে কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই। 21 নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে সর্বোচ্চ উত্তর করা। 80 মার্কের মধ্যে 80 মার্কই অ্যান্সার করবেন। 80 মার্ক অ্যান্সার করলে আপনার সেখান থেকে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি যাবে। মনে করেন আপনি 50 নাম্বার খুব ভালো করে লিখছেন, কত পাবেন? 45। আর 80 নাম্বার অত ভালো করে লেখেননি, এখানে ইজিলি আপনি 50 নাম্বার পাবেন। বুঝতে পেরেছেন? তাই 80 এর মধ্যে 80 অ্যান্সার করবেন। আর পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতি নিবেন। পরীক্ষার আগে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিবেন, অঙ্ক থাকলে অঙ্ক প্রস্তুতি নিবেন, ইংরেজির জন্য আলাদা প্রস্তুতি নিবেন, বাংলার জন্য আলাদা প্রস্তুতি নিবেন, থিওরির জন্য গ্রাফ চার্ট আলাদাভাবে প্রস্তুতি নিবেন। পরীক্ষার আগে প্রস্তুতিটা ভালো করে নিবেন। তো আপনারা কে কোন জেলা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা আর নেক্সট কোন টপিকে ভিডিও চান চাইলে সেটা জানাতে পারেন, আমরা সেই টপিকে ভিডিও বানাবো। আর আপনাদের প্রস্তুতি ভালো হয়েছে আশা রাখি, আপনাদের পরীক্ষাও ভালো হবে এই কামনায় আজকে পর্যন্তই। ধন্যবাদ।